নেমের যেটা প্রথম টপিক আছে সেটা হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান ট্রেডার্স ইন ইন্ডিয়া, অর্থাৎ ইউরোপীয় বণিকদের ভারতবর্ষে আগমন। তাই এক্ষেত্রে আমরা কয়েকটা ইউরোপীয় বণিকদের কথা পড়ব। প্রথম হচ্ছে পর্তুগিজ, তারপরে আমরা পড়ব ডাচ, তারপরে আমরা পড়ব ব্রিটিশদের কথা, তারপরে আমরা পড়ব ডেনস মানে যারা ডেনমার্ক তাদের কথা, আর সবার শেষে আমরা পড়ব ফ্রেঞ্চদের কথা। যদি অ্যাকর্ডিং টু তাদের ভারতে আসা দেখি তাহলে পর্তুগিজ 1498 সালে আসে, ডাচরা ভারতে আসে 1505 সালে, ব্রিটিশরা আসে তোমার 1605 সালে, ব্রিটিশরা আসে 1608 সালে, ডেনসরা আসে 1620 সালে, ফ্রেঞ্চরা আসে 1668 সালে। কিন্তু আশাটা যদি এরকম হয় শেষটা কিন্তু এরকম নয়, কারণ পর্তুগিজরা প্রথমে আসে আর পর্তুগিজরা কিন্তু সবার শেষেই ভারত থেকে যায়, ঠিক আছে। এবং কারণ 1961 সাল পর্যন্ত তারা ভারতবর্ষে ছিল। এবারে আমরা জানি যে এই যে কোম্পানিগুলোর কথা পড়বো, এরা মূলত ব্রিটিশরা ছাড়া, ব্রিটিশরা এবং ফ্রেঞ্চরা তারা একটা সময় রাজনীতিতে জড়িয়ে পড়েছিল। বাকিরা বা বলতে গেলে সবারই কিন্তু প্রাথমিক উদ্দেশ্য ছিল কি না এখানে বাণিজ্য করতে আসা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পর্তুগিজদের বা আমরা যাদের কথা আমরা বলছি, প্রথম যদি পর্তুগিজদের কথাই ধরি, তাহলে এই ইউরোপীয়রা বাণিজ্য করতে এলো প্রথম 1498 সালে। তাহলে তার আগে কি ইউরোপের সাথে ভারতের বাণিজ্য হতো না? আর যদি উত্তর হয় হ্যাঁ হতো, তাহলে সেটা কিভাবে হতো? হ্যাঁ অবশ্যই হতো, এবং সেটা কিভাবে হতো? ভায়া হয়ে হতো। কিরকম? আমরা নিশ্চয়ই মনে আছে আমাদের 327 খ্রিস্টপূর্বাব্দের কথা। কি কারণে ইম্পর্টেন্ট? আমরা জানি যে আলেকজান্ডার যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তাহলে তিনি যে রাস্তা ধরে ভারতবর্ষে আসেন সেই রাস্তাটা খুলে যায় বিদেশিদের কাছে ভারতবর্ষে আসার জন্য। তাহলে সেই পথ ধরে ভারতবর্ষে আসে কারা? আরবরা। তাহলে আরবিয়ান ট্রেডাররা। মনে রাখবে সেখানে কিন্তু কোনো আক্রমণ ছিল না, নেহাত বাণিজ্য ছিল। তা আরবরা কি করতো না, তারা ভারতবর্ষ থেকে বিভিন্ন প্রোডাক্ট, মূলত মশলা, মূলত বিভিন্ন প্রোডাক্ট তার মধ্যে ছিল, এবং ওই ব্ল্যাক পেপার, গোলমরিচ যেটাকে বলি আমরা, আর বিভিন্ন ধরনের মশলা তারা ইউরোপীয় বণিকদেরকে সরবরাহ করতো। ইউরোপীয় বণিকরা সেটা নিয়ে গিয়ে ইউরোপে বাণিজ্য করতো। এখন বাণিজ্য আমরা জানি দুটো পথেই হতে পারে, একটা ল্যান্ড রুট, একটা সি রুট। নিশ্চয়ই বুঝতে পারছো যে লং রুট বাণিজ্য বা হেভি বাল্কি যে আমরা বাণিজ্য কথা বলি সেটা কখনোই হচ্ছে ল্যান্ড রুটে বেশি লাভজনক নয়, ফলে সি রুটেই সেটা হতো। এবং যদি আমরা ওদিক থেকে ধরি তাহলে প্রথমে মেডিটেরিয়ান সি, সেখান থেকে রেড সি, সেখান থেকে গালফ অফ পার্সিয়া, সেখান থেকে আরব সাগর হয়ে ইন্ডিয়া, এইভাবে কিন্তু এই রুটে বাণিজ্যটা চলতো। এখন 1453 সাল পর্যন্ত এই বাণিজ্য কোনো ব্যাঘাত ঘটেনি। সমস্যাটা কি হলো না, 1453 সালে তুর্কিরা কি করলো না একটা জায়গা দখল করে নিল, সেটার নাম কি? কনস্টান্টিনোপল। তার ফলে কি হলো না, যেটাকে আমরা পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী বলি, ফলে এই যে রুটটা, এই রুটটা চলে গেল তাদের কন্ট্রোলে। এবং কন্ট্রোলে যাওয়ার ফলে কি করলো, তারা এই ট্যাক্সটাকে বাড়িয়ে দিল। অর্থাৎ বলা হলো যে এই রুটে তোমাকে বিজনেস করতে গেলে তোমাকে ট্যাক্স বেশি দিতে হবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? তাহলে আরবিয়ান ট্রেডারদের যেমন প্রফিট কমে যাবে, তেমনি একই রকম ভাবে ইউরোপিয়ান ট্রেডারদের প্রফিট আরো কমে যাবে। যদিও ভারতের যে মশলা সেটা কিন্তু ইউরোপে যথেষ্ট জনপ্রিয় ছিল, ডিমান্ড ছিল। সেটার মূলত কিসের কারণে? মাংসের কারণে। মানে ওদের যে খাদ্য তালিকা, সেই খাদ্য তালিকার একেবারে উপরের দিকে মাংস, এবং সেই মাংস ভারতীয় মশলা সহযোগে অনেক বেশি টেস্টি। আমরা জানি ইদানিং ভারতীয় মশলা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, বিভিন্ন দেশ ব্র্যান্ড করেছে। তা যাই হোক, তা সেই যে মশলার ডিমান্ড কিন্তু কমেনি, কিন্তু বণিকদের প্রফিট কমে যায়। তাহলে তারা সেই প্রফিটটাকে ঠিক রাখার জন্য ডিরেক্টলি বাণিজ্য করার কথা ভাবতে শুরু করে। ফলে
এই রুটটাকে ছেড়ে দিয়ে এর একটা সাবস্টিটিউট রুট, একটা বিকল্প পথ আবিষ্কারের চেষ্টা করা হয়। অবশ্যই সেটা ল্যান্ড রুট নয়, সি রুট। এবং এই ক্ষেত্রে দেখব বিশ্বের দুটো দেশ সবার আগে এগিয়ে ছিল, স্পেন প্লাস পর্তুগাল। এবং প্রথম আমরা দেখব 1487 সালে পর্তুগাল থেকে একজন যাত্রা শুরু করেন, তার নাম হচ্ছে বার্থেলোমিউ ডিয়াজ। স্যার হ্যাঁ, বলছি অ্যারাবিয়ান ট্রেডারদের এটা কি লসটা কি হলো স্যার? এই যে মানে ওদের কনস্টান্টিনোপল, হ্যাঁ, ওই রুটের যে ওই ট্যাক্সটা বাড়িয়ে দিল না, ওই রুটের ট্যাক্সটা, মানে ওই রুটে পণ্য সরবরাহ করতে গেলে আগে যে ট্যাক্স লাগতো সেই ট্যাক্সটা তো বেড়ে গেল। আগে ট্যাক্সটা কারা নিত? অ্যারাবিয়ান ট্রেডাররা। আগে ওইটা তো মানে কোনো ট্যাক্সই ছিল না বলতে গেলে, মানে মোদ্দা কথা হচ্ছে ওটা ল্যান্ড ফ্রি ছিল, মানে নর্মাল রুট যেমন থাকে, কিন্তু তুর্কিরা ওটাকে দখল করবার পর ওই রুটের ট্যাক্সটা তারা বাড়িয়ে দেয়। ফলে সেই হিসাবে আরবিয়ান ট্রেডারদের যেমন তাদের মার্জিন কমলো, তেমনি ভাবে ইউরোপিয়ান ট্রেডারদেরও মার্জিন কমলো, মানে ট্যাক্সটা বাড়িয়ে দেওয়ার ফলে। 1487 সালে পর্তুগাল থেকে যাত্রা শুরু করেন বার্থেলোমিউ ডিয়াজ, এবং তিনি যেটা করেন সেটা হচ্ছে একটা জায়গা পর্যন্ত যাওয়ার পর তিনি আর এগোতে পারেননি, সেটাকে বলা হয় এন্ড অফ আফ্রিকা। এন্ড অফ আফ্রিকা, সেটা অ্যাকচুয়ালি নাম ছিল আসা আইল্যান্ড, এবং সেটা তিনি নাম দেন কেপ অফ গুড হোপ। এটাকে আমরা বাংলায় বলি উত্তমাশা অন্তরীপ বা ঝড়ের অন্তরীপ। তিনি ফিরে যান ঝড়ঝঞ্ঝার কারণে, আর তার জাহাজ এগোতে পারেনি। 1492 সালে স্পেন থেকে যাত্রা শুরু করেন কলম্বাস, ক্রিস্টোফার কলম্বাস। কিন্তু বলা হয় যে যে জাহাজ নিয়ে তিনি বেরোন, আটলান্টিক মহাসাগরে এসে তাদের জাহাজ দিক ভুল করে পৌঁছে যায় কোথায়? আমেরিকাতে। এবং এটাও বলা হয় আমেরিকাতে পৌঁছেও তিনি বিশ্বাস করতে পারেননি যে তিনি ভারতে আসেননি, এবং সেখানটাকেই তিনি ইন্ডিয়া বলে উল্লেখ করেন, এবং ওই জন্য ওখানকার আদিম অধিবাসীদের আমরা রেড ইন্ডিয়ান বলে থাকি। এরপর 1497 সালে রওনা দেন কে? ভাস্কো দা গামা। বলা হয় 4টে জাহাজ এবং 118 জনকে নিয়ে তিনি বেরোন। আসা আইল্যান্ড পর্যন্ত জায়গা আবিষ্কার করাই ছিল, কারণ যেটা আগেই তৈরি ছিল, ফলে সেখান পর্যন্ত আসতে তার কোনো অসুবিধা হয়নি। ওইখানে এসে তার সাথে একজন গুজরাটি নাবিকের সাক্ষাৎ ঘটে, আব্দুল মাজিদ তার নাম। ফলে বুঝতে পারছো, তাকে তিনি তার জাহাজের পাইলটের দায়িত্ব দেন, এবং খুব সহজেই তিনি যে ভারতবর্ষে পৌঁছে যেতে পারবেন সেটাই স্বাভাবিক। এবং সেটা বলা হচ্ছে 20 মে তিনি পৌঁছে যান কোথায়? কালিকটে। এবং তখন কালিকটে রাজা ছিলেন কে? জামোরিন, যিনি তাকে ওয়েলকাম করেন। প্রশ্ন হচ্ছে কালিকট কেন? প্রথম কথা হচ্ছে আমরা জানি যে মূলত যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস হতো, যে স্পাইস, কেরালাকে আমরা স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলি, আর কেরালার মধ্যে কালিকট বা বর্তমানে কোঝিকোড, সেটাকে আমরা স্পাইস সিটি অফ কেরালা বলি। যদিও ভাস্কো দা গামা তার প্রথম পর্বের, তিনি মোট 3 বার এসেছিলেন, প্রথম পর্বে তিনি মোট 3 মাস কাটান, এবং এই পর্বে তিনি যে খুব একটা কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছিলেন তা না। তবে ঐতিহাসিকরা বলছেন যে তিনি সঙ্গে করে যে ইউরোপিয়ান প্রোডাক্টগুলো এনেছিলেন জাহাজে করে, সেটা ইন্ডিয়ানদের কাছে খুব একটা অ্যাট্রাক্টিভ ছিল না। যাই হোক, তিনি ফিরে যাওয়ার সময় এখান থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে যান, এবং তাতে যে প্রফিটের মার্জিন থাকে, অর্থাৎ ডিরেক্টলি নিয়ে যাওয়ার ফলে, সেটা অনেক বেশি আগের তুলনায়। ফলে খুব তাড়াতাড়ি যে আরো কিছু কিছু এই ধরনের অভিযান আসবে সেটাই স্বাভাবিক। তবে 1500 সালে দ্বিতীয় পর্তুগিজ হিসাবে অ্যালভারেজ ক্যাব্রাল যখন আসেন, তার ক্ষেত্রে বিজনেসের থেকে রেদার দেন বিজনেস, সেটা কিন্তু অনেক বেশি মিলিটারি বা সামরিক কারণ হয়ে দাঁড়ায়। কারণ
পর্তুগিজরা বুঝতে পেরেছিল যে কালিকটে যদি একচেটিয়া বিজনেস করতে হয় তাহলে এখান থেকে আরবদেরকে সরাতে হবে। ফলে ক্যাব্রাল তিনি কিন্তু এসে আরবদের সরানোর চেষ্টা করলে সেখানে কিন্তু জামোরিন কিন্তু আরবদের পক্ষ নেন। কারণ জামোরিনের বক্তব্য ছিল যে তোমরা এখানে আসো, সবাই বাণিজ্য করো, নিজেদের মতো করে প্রফিট করো। ফলে ব্যক্তিগতভাবে তিনি কারো প্রতি ওই একজন বিজনেস করবে সেটা তিনি চাননি। ফলে যৌথ আক্রমণের ফলে প্রতিরোধে ক্যাব্রাল পালিয়ে যান। এবং ক্যাব্রালের সম্বন্ধে একটা জিনিস মনে রাখবে, তিনি হচ্ছে মাদাগাস্কার যে আইল্যান্ড সেটা তিনি আবিষ্কর্তা বলা হয় তাকে। এরপরে 1502 সালে দ্বিতীয়বার ভারতে আসেন ভাস্কো দা গামা। তারও কিন্তু উদ্দেশ্য ওই একই ছিল, যে আরবদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া, কিন্তু তিনি সফল হননি। কারণ তিনিও আরব এবং ওই ভাস্কো দা গামার যৌথ প্রতিরোধের মুখে পড়েন। তবে পার্শ্ববর্তী কোচিনে রাজার সাথে সখ্যতা তৈরি করে তাদের একটা ফার্স্ট যে বিজনেস সেন্টার, ঠিক আছে, সেটা কিন্তু তৈরি করেন। তাহলে ভারতে আরবদের প্রথম বাণিজ্য কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল, সেটা ছিল কোচিনে, এবং এটাকে তাদের আর্লিয়ার ক্যাপিটাল ইন ইন্ডিয়াও বলা হয়। এরপরে 1503 সালে আরেকজন আসেন, তার নাম লোপোসোর। অর্থাৎ যে কাজটা করতে চেয়েছিলেন ক্যাব্রাল, যে কাজটা করতে চেয়েছিলেন ভাস্কো দা গামা, সেটাকে তিনি কমপ্লিট করেন। অর্থাৎ তিনি কি যে করেন, যে ডেস্ট্রয়েড অল দা আরবিয়ান সেটেলমেন্ট ইন কালিকট। এবং এই সময় পর্তুগিজরা একটা দুর্গ বানায়, সেটাকে বলি আমরা নিউ অরেঞ্জ ফোর্ট অর ফোর্ট ইমানুয়েল। এটা বানিয়েছিল কোথায়, ভাইপিনে। ভাইপিনটা কোথায়, কেরালা। আর এটাকে বলা হয়, ইট ইজ দ্য ওল্ডেস্ট এক্সিস্টিং ইউরোপিয়ান ফোর্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষে ইউরোপীয়রা যত দুর্গ বানিয়েছিল এটাকে সব থেকে পুরনো দুর্গ হিসাবে দেখা হয়। এরপরে আমরা চলে যাব 1505 সালে। এবার পর্তুগাল গভর্নমেন্ট দেখলো কি না, যে অভিযানগুলো যাচ্ছে সেগুলো মূলত সামরিক হয়ে যাচ্ছে এবং সেগুলো ব্যক্তিগত হয়ে যাচ্ছে। সরকারিভাবে প্রথম যাকে পাঠানো হলো তার নাম কি, আলমেদো, ফ্রান্সিসকো ডি আলমেদো। তাকে বলা হয় ফার্স্ট পর্তুগিজ ভাইসরয়। ফার্স্ট পর্তুগিজ ভাইসরয় ইন্ডিয়া। তাকে 3 ইয়ার্স টার্মে তাকে ভারতে পাঠানো হয় এবং তিনি বিখ্যাত তার একটা পলিসির জন্য, সেটাকে আমরা বলি ব্লু ওয়াটার পলিসি। এটা আর একটা নাম ছিল, সেটা হচ্ছে কার্টেজ সিস্টেম। ব্লু ওয়াটার পলিসি মানে এমনি বাংলা করলে দাঁড়ায় নীল জল নীতি। আসলে তার মূল লক্ষ্য ছিল সমুদ্রের উপরে প্রাধান্য বিস্তার করা, কারণ তখনকার দিনে যুদ্ধ, ব্যবসা, যাবতীয় কিছু সমুদ্রের পথেই হতো। তিনি এসে ভারতে একটা প্রতিরোধের মুখোমুখি হন। খাওয়াবি, বুঝতেই পারছো যে তিনি আসবেন আর সমস্ত নিয়ন্ত্রণ তার হাতে চলে যাবে, ব্যাপারটা তা নয়। দুটো যুদ্ধ করেন, একটা হচ্ছে ব্যাটেল অফ চল, যেটাতে তিনি হেরে যান। এরপর তিনি ব্যাটেল অফ দিউ, সেটা তিনি জেতেন। অর্থাৎ তখনও পর্যন্ত যে সমস্ত আরব বণিকেরা থেকে গিয়েছিল তারা, এবং গুজরাটি বণিকেরা, ইজিপ্টের কিছু বণিক ছিল, তাদের সংঘবদ্ধ প্রতিরোধে তিনি একটা যুদ্ধে জেতেন, একটা যুদ্ধে হারেন। এরপর 1509 সালে ভারতে আসেন কে, আলবুকার্ক। আলবুকার্ককে বলা হয় যে রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতে পর্তুগিজদের ক্ষমতা প্রতিষ্ঠার যেটুকুই তারা করতে পেরেছিল তার প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় আলবুকার্কে। তবে তার পলিসি ছিল কি, এক্সপেনশন পলিসি। অর্থাৎ সমুদ্র পথে নয়, ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রে বিস্তার নীতি ছিল তার মূল লক্ষ্য। এক্ষেত্রে তিনি কতকগুলো পলিসি নেন, কৃতদাস ব্যবসা শুরু করা, খ্রিস্টান ধর্ম বেশি করে মানুষকে দীক্ষিত করা, বেশি করে ভারতীয় নারীদের বিবাহ করা।
এগুলো তার পলিসি ছিল, এক্সপেনশনের পলিসি। এবং এরই মধ্যে অন্যতম আমরা জানি 1510 সালে তিনি গোয়া ক্যাপচার করেন ফ্রম বিজাপুর, এবং 1515 সালে এই গোয়াতেই তিনি কি করেছিলেন, প্রথম ইউরোপিয়ান হিসেবে সতীকে ইল্লিগাল করেছিলেন, অর্থাৎ সতীদাহ প্রথা তিনি বন্ধ করেন। আমরা জানি যে এই যে পিরিয়ডটা আমরা দেখছি, এই পিরিয়ডের সময় দক্ষিণ ভারতে যে বিজয়নগর রাজ্য ছিল, তার যিনি শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায়, তিনি ছিলেন সমসাময়িক। ফলে কৃষ্ণদেব রায়ের সঙ্গে তার একটা কিন্তু সখ্যতা তৈরি হয়, এবং তারই বিনিময়ে আমরা দেখব বিজয়নগরে যে প্রধান যে বাণিজ্য কেন্দ্র ছিল, মানে বাণিজ্য বন্দর আর কি, ভাটখাল, সেখানে তিনি কিন্তু পর্তুগিজ একটি ঘাঁটি তৈরির বা বাণিজ্য ঘাঁটি তৈরির কিন্তু অনুমতি দিয়েছিলেন। এরপরে আমরা দেখব 1524 সালে থার্ড টাইম ভারতে আসেন কে, ভাস্কো দা গামা। তবে এবার কিন্তু তিনি আসেন ভাইসরয় হিসাবে কোচিনের, কিন্তু আনফরচুনেটলি হি ওয়াজ ডায়েড ডিউ টু হিজ ইলনেস। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি কিন্তু মারা যান তার অসুস্থতার কারণে। 1529 সালে আসেন কে, নিনো ডি কুনহা। তার আমলে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1530 সালে ওদের যে বাণিজ্য কেন্দ্র কোথায় ছিল আগে, কোচিন, সেখান থেকে সেটা গোয়াতে ট্রান্সফার হয় এবং গোয়া হয়ে যায় ওদের হেডকোয়ার্টার। তাহলে ভারতে পর্তুগিজদের প্রধান বাণিজ্য কেন্দ্র কোথায় ছিল, গোয়া। আর 1535 সালে তিনি কি করেন না, দিউ দখল করেন ফ্রম সুলতান অফ গুজরাট বাহাদুর শাহ। গুজরাটের সুলতান বাহাদুর শাহের কাছ থেকে দিউ দখল করেন। তবে এর মাঝে আর একটা ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে, যেটা কিছুদিন আগে পরীক্ষায় এসেছিল। হুইচ ইউরোপিয়ান কোম্পানি ফার্স্ট এস্টাবলিশ দেয়ার ট্রেডিং সেন্টার ইন বেঙ্গল? সেটা হচ্ছে পর্তুগিজরাই। তাহলে 58 সেটা কোথায়, চট্টগ্রাম। তাহলে ফার্স্ট টাইম ট্রেডিং সেন্টার ইন বেঙ্গল বাই ইউরোপিয়ান। পরীক্ষায় প্রশ্নটা এরকমই ছিল, সিজিএল এর কোশ্চিন ছিল যে কোন ইউরোপীয় বণিকেরা প্রথম বাংলায় বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে, তাহলে সেটা হবে পর্তুগিজরা 1528 সালে চট্টগ্রামে। এরপরে যেটা আমরা মনে রাখবো 1556 সাল, সেটা হচ্ছে পর্তুগিজরা প্রথম তারা গোয়াতে কি করে না, প্রিন্টিং প্রেস চালু করে। তাহলে ভারতবর্ষে প্রথম প্রিন্টিং প্রেস চালু করেন পর্তুগিজরা। এরপর 1559 সালে তারা দমন দখল করে, নামটা পাওয়া যায়নি, ফ্রম এ ফিউডাল, একজন গুজরাটের সামন্তের কাছ থেকে। সামন্ত আমরা জানি যে অনেক জমির মালিক, তাকে সামন্ত বলি। যাই হোক, তাহলে গোয়া দমন দিউ, গোয়া 1510, দিউ হচ্ছে 1535, আর দমন হচ্ছে 1559। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো 1579 সাল আমরা একটা মনে রাখবো যে দুজন পর্তুগিজ প্রিস্ট ভারতবর্ষে আসেন। একজনে হচ্ছে নাম হচ্ছে ফাদার মনসারেট, আরেকজনের নাম হচ্ছে অ্যাকোয়া ভাইয়া। আমরা জানি কিংবা জানি না 1575 সালে আকবর ইবাদতখানা তৈরি করেছিলেন ফতেপুর সিক্রিতে। উদ্দেশ্য কি ছিল না, বিভিন্ন ধর্মের পণ্ডিতদেরকে নিয়ে এসে সেখানে ধর্মীয় আলোচনার ভিত্তিতে ধর্মের মূল দিকটা জানা। তা সেই সময় তিনি পর্তুগিজদের অনুরোধ করেছিলেন তারা যেন তাদের দুজন ধর্মীয় পণ্ডিতকে ভারতে পাঠায়। সেই উদ্দেশ্যেই কিন্তু তারা দুজন ভারতে আসে। 1580 সালে পর্তুগালের সরকার চেঞ্জ হয়, স্পেন ক্যাপচার্ড পর্তুগাল। কিন্তু স্পেনের যে নতুন সরকার তারা বসলো পর্তুগালে, দে আর নট ইন্টারেস্টেড ইন ইন্ডিয়ান ম্যাটার। তারা ভারতীয়দের ব্যাপারে কোনো আগ্রহী ছিল না। ফলে স্বাভাবিকভাবে এর আগে পর্তুগালের গভর্নমেন্ট এখানে পর্তুগিজদের যতটা ব্যাকআপ করতো, সেই ব্যাকআপ কিন্তু তারা আর নতুন গভর্নমেন্টের কাছ থেকে পায়নি। উল্টে তাদের যে বেশ কিছু পলিসি ভারতবর্ষে, সেটা তখন মুঘল সম্রাটদের সঙ্গে তাদের দূরত্ব ধীরে ধীরে বাড়াতে থাকে। যেমন ওই যেগুলো বললাম যে তাদের
খ্রিস্টিয়ানিটি, জোর করে খ্রিস্টান, তাদের হচ্ছে স্লেভারি সিস্টেম, হ্যাঁ, তারপরে ধরো যেটাকে আমরা বলি পাই, যেটাকে আমরা বলি পাইরেটস আর কি, মানে বা আমরা যদি হারমাদ কথাটা ধরি, হারমাদ মানে জলদস্যুতা, এইটার জন্য তারা পৃথিবীতে বিখ্যাত কুখ্যাত, যাই বলো। মুঘল সম্রাটদের বিভিন্ন জাহাজ তারা লুণ্ঠন করতো, মুঘলদের বিভিন্ন এই সমস্ত কারণে ধীরে ধীরে মুঘল সম্রাটদের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়। ইতিমধ্যে ভারতবর্ষে চলে আসে কারা, 1605 সালে কারা চলে আসে, ডাচরা। কিন্তু ডাচদের সঙ্গে তাদের খুব একটা সম্পর্ক খারাপ হয়নি, কারণ ডাচরা কখনোই ভারতবর্ষকে বাণিজ্যের হিসেবে খুব একটা প্রায়োরিটি দেয়নি। তার প্রথম থেকেই প্রায়োরিটি দিয়েছিল কাকে, ইন্দোনেশিয়াকে। ফলে তাদের খুব একটা সমস্যা হয়নি ডাচদের সাথে। কিন্তু 1608 সালে যখন ব্রিটিশ হিসাবে প্রথম যখন হকিন্স ভারতে এসছিলেন, তখন কিন্তু তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল পর্তুগিজরা। যদিও বাধা দিতে পারেনি, কিন্তু হকিন্স আবার তাদের বাধা দানের ফলেই কাঙ্ক্ষিত যেটুকু সাফল্য বা সুযোগ সুবিধা আদায় করার কথা জাহাঙ্গীরের কাছ থেকে, সেটাও কিন্তু আদায়